এই টাকাটা নিয়ে আড়তে যা, যা রেখে দিবি, আর সেলিম রে যেখানে পাবি তাড়াতাড়ি পাঠাই দিবি। ওরে খুঁজে পাইতেছি না, যা যা যা। এই যে চা। কেন তুমি কেন কি এই সেলিম, ঘটনা কি তোকে? তাই কি রে, কি গরমের মধ্যে বিয়ার পোশাক আশাক পরেছিস কেন? আর লগে মাইয়া কি? তুমি চুপ থাকো, কিছু বুঝতেছো না? আমার তো মনে হইতাছে যে ও বিয়ে করে নিয়ে আসছে। এই সেলিম, তুই কে মায়াটারে বিয়ে করে নিয়ে আসছস? হ্যাঁ চাচা, আপনি ঠিকই ধরছেন, আর আমি বিয়ে করছি। ও এখন থেকে এবারই দিব। কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আম করে না জানে বিয়ে করে ফেলছিস, মায়েরা কি? তুই এইরকম একটা কাজ করলি, তার আগে কি একবারও আমার কথা মনে হইলো না? বেঈমানের ঘরের বেঈমান, এই জন্য তো কথা আছে, মানুষে কয় না যে এক গাছের ছাল আর এক গাছের যতই দাও না কেন কাজ হইব না। বেঈমান তোর বাপেও আছিল বেঈমান, তুইও একটা বেঈমান। চাচা, আপনি এগুলো কি কইতাছেন? আমি বেঈমান হইতে যাবো কেন? গত একটা বছর যাবত আপনারা বলতেছি ওরা আমি পছন্দ করি, ওই টিম দেখা আপনি মাইনে নিতেছেন না। হঠাৎ করে ওর মামা অন্য জায়গায় ওরা বিয়া ঠিক করছে, আমি এটা কিভাবে মাইনা নিই কন? তাই কারণ কোনো কিছু না জানায়া ওরা আমি বিয়া করে ফেলছি। আপনারা রাগ করে থাকেন, ওরে মাইনা নেন, আমার মাফ করে দেন। কোলে হইল না যে মাইনা নেন। এই তোরে কি আমরা সাদে বিয়ে করাইতেছি না? বিয়ে যে তুই করলি, বউরে কি খাওয়াবি? হুট করে বউ নিয়ে চলে আসছিস। তোর মুরদ আছে সংসার চালানোর, 2 টাকা ইনকাম করার মুরদ আছে তোর। ঠিকই তো, তুই তো এখন তো সাসার ঘরে বসে খাইতেছিস, এই মায়েরে কি খাওয়াবি? হ্যাঁ, আমি বেকার হইতে যাবো কেন? আমি ছোটবেলা থেকে এই বাড়ির সব কাজ কাম করি, আপনার বাজারের হিসাব পর্যন্ত আমি রাখি, আপনাদের নিজের বাবা মা মনে করি। তাই কোনোদিন আমি কোনো কিছু আপনাদের কাছে চাই নাই। আপনারা যদি আমারও সম্পত্তির একটা অংশ দেন, তাইলে তো আমি বেকার থাকি না। এই তুই কিসের অংশ চাস? হ্যাঁ, তোরে যে ছোটকাল থেকে আমরা এই বাড়িতে থাকতে দিছি, খাওয়াইছি, লালন পালন করছি, এইটাই তো অনেক বেশি। তুই আবার কিসের অংশ দাবি করতেছিস? হ্যাঁ, আরে বুঝতেছো না, বিয়া করেই তো মানে ও সাপের 5 পা দেখছে। কেন হইলি চাচা চাচির সামনে এইভাবে মুখে মুখে তর্ক করে? এই ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তোর আছেটা কি রে? চাচা, আপনি এতদিন আমার সাথে যা করে আসছেন আমি সহ্য করছি, এখন আপনি আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আর আপনার নিজের সন্তান, ওই দেখলাম না তো কোনোদিন আপনার একটা খোঁজ নিতে বা চাষির একটা খোঁজ দিতে। সেই ছোটবেলা থেকে আপনাদের সেবা যত্ন করে আসতেছি আমি, ওই বিনিময়ে তো আমি আপনাদের কাছে কোনো কিছু চাই নেই। আর আমি বিয়ে করছি দেখা আজকে আমার ভাগের সম্পত্তি আমি চাইতে পারবো না। আচ্ছা, আমার বাবার অংশ থেকে যদি আপনি আমার একটু অংশ দেন তাইলেই তো হয়, এর বেশি কিছু তো আমি চাইতেছি না। এই কত বড় বিয়াদব! বিয়াদবের ঘরে বিয়াদব, আপনার সবগুলো দাঁত তোর আমি ফেলা দেবো। হ্যাঁ, এই তোর বাপের আছেটা কি? তোর বাপ মরার আগে সমস্ত জমি আমার নামে লিখে দিয়ে গেছে, তোর বাপের নামে তো কিচ্ছু নাই, তুই কি পাবি? শুনুন চাচা, আমি না অতটাও অবুঝা ছিলাম না। আমার বাবা বাইসা থাকতে তার সম্পত্তি বিক্রি করে অর্ধেক টাকা দিছে এই বাড়ির পিছনে। এই বাড়িতে আমার বাবারও অর্ধেক আছে। আর আমার দাদার তো সয় সম্পত্তির অভাব ছিল, আমার বাবার যতটুকু ছিল আপনারা ততটুকু। এখন মিথ্যা কথা কইতেছেন কেন? শোনেন চাচা, আমি এতিম বললে আমার ঠকায় না, আল্লাহ কিন্তু সইব না। এই কত বড় বিয়াদব! ও আমারে কয় মিথ্যা বাদে আমি মিথ্যা কথা কইতেছি। এই এত বড় ফিরিস্তি যে মারলি, তুই কি জানোস? তোর মা যখন অসুস্থ ছিল দফায় দফায় তোর বাপের টাকা নিছে আমার কাছ থেকে। কত টাকা নিছে তুই জানোস? হ্যাঁ, আর এই বাড়ি কিভাবে করছি না করছি সব তো আমি জানি। এই মূর্খ পোলা, তুই যে আমার পোলার লগে তুই নিজের তুলনা দিলি। আমার পোলা কি এক তুই তো একটা মূর্খ ভাদাইম্মা পোলা, আর আমার পোলা ঢাকা শহরে ভার্সিটিতে পড়তাছে, নিজের লগে তার তুলনা করস। তুই বাইরা এক্ষুনি আমার ঘর থেকে, এই বাড়ি থেকে বেড়াই যা। জীবনে কোনোদিনও তোর মুখ যেন আমি না দেখি, বেড়াই যা। আপনি চাচার সাথে রাগারাগি করেন না, মাথা ঠান্ডা করেন। এমনিতেই আপনি না জানে বিয়ে করে আনছেন, চাচা রাগ হওয়াটা তো স্বাভাবিক। এর মধ্যে আপনি আবার জমি জমার কথা তুলছেন, ঠান্ডা হন। তুমি চাচারে চেনো না, সে আগে একবার যা কইছে তাই। সে আমার কখনো কোনো সম্পত্তি দিব না, সে আমার সবসময় ঠকাই গেছে। এই যে জামাই বউ মিলা যতই ফুসুর ফুসুর করো না কেন, কোনো লাভ হইব না। মুখ দিয়ে যেটা কইছি এটাই ফাইনাল। যা, ত্রিসীমানায় যেন আর কোনোদিনও না দেখি, এখান থেকে চলে যা কইলাম। ঠিক আছে, আমি চলে যাইতেছি। তাই যাওয়ার আগে আপনার একটা কথা কইতেছি, আমার ভাগের সম্পত্তি কিভাবে নিতে হয় ওটা আমার জানা আছে।
সময় হলে দেখা দিল। চলো। আরে যা 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 খুশি পারিস করিস, আমিও দেখুন নে আমার জমি তুই কেমনে নে। কাল সাপ পুষছিলাম, দুধ কলা দিয়ে কাল সাপ পুষছিলাম, এখন সে আমারে সবল মারতে চায়। আরে যা যা আমিও দেখুন নে। সামি আইছে, যাও এখান থেকে। সম্পত্তি তোমার আমি দিতাছি, দাঁড়াও। কেমনে সম্পত্তি তুমি পাও আমিও দেখতাছি। এখন কি হইব সেলিম? আমি তো ভাবছিলাম বিয়ের পর আমি নতুন বাপ মা পাবো। এই দুনিয়াতে আমার কেউ নাই, তোমারও তো কেউ নাই। তোমার শাশু শাশু যে ব্যবহার করলো, আমার তো মনে হইতেছে ওই সুখ আমার কপালে আর জুটবো না। তুমি কোনো চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এতগুলা বছর সে আমার ঠকায় আছে, আমি তাদের কিচ্ছু করিনি। তারা আমি নিজের বাবার মতো সম্মান করছি, কোনোদিন তারা অসম্মান করি না। কিন্তু আজকে সে তার সম্মানের জায়গাটা রাখতে পারে না। ফেরত নাহলে বুঝলাম, কিন্তু তুমি কি করবা? কি আর করবো, চেয়ারম্যানের কাছে যাব, তার নামে সালিশ বসাবো, আমার সম্পত্তির ভাগ আমি নিয়ে আইসাব। তুমি আমার চাচারে চেনো না, সে খুব খারাপ মানুষ, খুব শক্ত মানুষ। তারে ওইভাবে শক্তভাবেই ধরতে হইব, তা না হইলে আমি আমার সম্পত্তি জীবনও পাবো না। কিন্তু তোমার চাচা যদি আরো রাইগা যায়? রেগে গেলে রেগে যাইব, তাতে আমার কি? আমার ন্যায্য হক আমি আদায় করে সারমু। চলো চেয়ারম্যানের বাড়িতে চলো। চলো। চেয়ারম্যান, তুমি এই বিয়াদব পোলার কথা মতো আমারে নিয়ে একটা বিচার বসাইলা না, এইটা আমার কাছে ভালো ঠেকলো না। দেখেন ফয়সাল মিয়া, আপনার আপন ভাতিজা আপনার নামে আমার কাছে বিচার নিয়ে এসেছে। খামোখা এই বিষয়ে আমাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। ও যেটা দাবি করেছে সেটা যদি আপনি আগেই দিয়ে দিতেন তাহলে কিন্তু আজকে এ ঝামেলা হতো না। এক কাজ করেন না, আপনি ওর বাবার ভাগের জমি ওকে লিখে দেন, তাহলেই তো ঝামেলা মিটে যায়। ওরে জমি লিখা দেবো মানে? এইটা এইটা কেমন কথা হইতেছে আমি তো বুঝলাম না। ওর বাপে ব্যবসা করছে, লস করছে, আবার আমার কাছ থেকে টাকা নিছে। যতবার ব্যবসা করতে গেছে ততবার সে লস করছে, আমি টাকা দিছি। আর ওর মায় দিনের পর দিন অসুস্থ হইয়া বিছানায় পড়েছিল, চিকিৎসার টাকাতে একটা টাকা ওর বাপে খরচ করতে পারে নাই, সব টাকা তো আমি দিছি। কই ভাইজান তো একটা টাকা আমারে ফেরত দেয় নাই। এই সমস্ত টাকার বিনিময়ে ভাইজান আমারে তার সব জমি লিখে দিয়ে গেছে। বিশ্বাস হয় না? না, এই যে দলিল আছে আমার কাছে, দলিল। বিশ্বাস যদি না হয় চেয়ারম্যান, এটা দেখেন ভালো করে, কার নামে কি আছে দেখেন। সেলিম, তোমার চাচা এতক্ষণ যা বলল তার সব কিছু সত্য। জমি জমার কাগজ দেখে যেটা মনে হচ্ছে তোমার বাবা তার জায়গা জমি তোমার চাচার নামে লিখে দিয়ে গেছে। এই ক্ষেত্রে তুমি আর তেমন কোনো ভাগ পাও না। চেয়ারম্যান সাহেব, আমার বাবা এই দলিল ওনারা লেখা দিছে নাকি পাগল বলতি আর লেখা নিছে সেই কথাই আমি যাইতে চাই না। তাই আমার বাবা যে জমি বিক্রি কইরা বাড়ি বানানোর সময় অর্ধেক টাকা দিছে, এলাকার সবাই জানে। আমি ওই বাড়ির অংশ চাই। চেয়ারম্যান, কত বড় বেয়াদব এই পোলা, যেটা আমি ছোটবেলা থেকে মানুষ করছি, সে এখন এই ভিটা বাড়ির ভাগ চায়। না না, এইটার ভাগ আমি ওরে দিব না, বাড়ির ভিতরে কোনো অংশ আমি ওরে দিব না। ব্যাস। ফয়সাল মিয়া, ভিটে বাড়ির ভাগ দিবেন না এটা বললেই তো হবে না। ওর বাবা যদি সত্যি সত্যি ভিটে বাড়ি আপনার নামে দিয়ে থাকে তাহলে সেই কাগজ আমাকে দেখাতে হবে। তবে হ্যাঁ, আপনি যদি দেখাতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ওর ভিটে বাড়ি ওকে বুঝিয়ে দিতে হবে। না, এই এটার যে দলিল সেটা তো আমার কাছে নাই। মানে ভাইজান আর কয়টা দিন ভাইজান থাকলে লিখা দিত, তো তার আগেই তো সে মরে গেল। তাহলে তো ঝামেলা মিটেই গেল। ভিটে বাড়ির ভাগাভাগির যেহেতু কোনো প্রমাণ নেই, তাহলে
ওর অংশটুকুকে দিয়ে দিন, তাহলেই তো হয়ে যায়। এইটা কি রায়? হ্যাঁ, এটা আমার রায়। ঠিক আছে, আমি তো আর চেয়ারম্যানের রায় অমান্য করতে পারি না, আরো 10 জন এখানে আছে। আচ্ছা, আমি ভিটার অর্ধেক পরে লেখা দিব, অসুবিধা নাই। আপাতত ও এক পাশে বসবাস করতে লাগুক, পরে আমি একটা উকিল ডেকে আইনা এটা সমাধান করে দিব। কিন্তু আমি ভাবছি অন্য কিছু। যদি ভিটে বাড়ি যদি ভাগই যদি হয়, তাহলে তো অর্ধেক ওকে দিতে হবে, অর্ধেক আপনি নেবেন, অথবা বাড়ির ভাঙতে হবে। না না, এইটা কেমন কথা? বিল্ডিং তো আমি ভাগ করুম না, বিল্ডিং এ হাত দেওয়া যাইব না। বিল্ডিং এ হাত দেওয়া মানে হলো আমার কলিজায় হাত দেয়া। আমি ওইভাবে না করে আর একটা কাজ হইতে পারে, সেটা হলো যে এই উত্তর দক্ষিণ ভাগ না করে পূর্ব পশ্চিম ভাগ করে ওই পশ্চিম পাশে ওরে আমি দিয়া দিই। চেয়ারম্যান সাহেব, এই বিচার আমি মানি না। এটা কেমন কথা হইলো? এই বাড়িতে তো আমার বাবাও টাকা দিছে, তাহলে আমি বাড়ির ভাগ কেন পাবো না? সেলিম, তোমার বাবা যে এই বাড়ির জন্য টাকা পয়সা দিয়েছে, তুমি সেটা বলছো ঠিক আছে, কিন্তু সেটা তো কোনো প্রমাণ নেই। এখন প্রমাণ ছাড়া আমি কিভাবে কথা বলি? প্রমাণ ছাড়া তো আইনও কথা বলতে পারবে না। তার চেয়ে বরং তোমার চাচা যেটা বলেছে সেটা মেনে নাও। না না চেয়ারম্যান সাহেব, আমি এই বিচার মানি না। এটা একতরফা বিচার হইতেছে। এটা কোন ধরনের কথা? পুরো এলাকার মানুষ জানে আমার বাবা টাকা দিছে, আমার বাবার সয় সম্পত্তি উনি হাতায় নিছে। আমি এগুলো বিচার মানি না। কত বড় বিয়াত! কার বিচার হইতাছে? হ্যাঁ, আমার বিচার নাকি তার বিচার করা দরকার? ঠিক আছে, আমি তো দিব আমার ভিটার ওই যে পশ্চিম পাশে অর্ধেক লেখা দিব। আমি তো আর না করতে পারবো না, আমার রক্ত, আমার ভাতিজা, ছোটবেলা থেকে তারা আমি মানুষ করছি। সেই বলা আজকে লোকজনের সামনে আমার অপমান করে আমার নিয়ে বিচার বসাইলো। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। তবে সবার সামনে আমি আজকে একটা কথা কয়ে গেলাম, আমি ভুলে যাব। আমি আজকে থেকে ভুলে গেলাম যে আমার কোনো ভাতিজা ছিল, কোনো ভাতিজা নাই। করোগা বিচার তোমরা, আসো না কেন? সেলিম, তাহলে তো একটা ফয়সালা হয়ে গেল। তোমার কি আর কিছু বলার আছে? আমার আর কি বলার আছে চেয়ারম্যান সাহেব? আপনি রান্নাঘরে এসব কি করতেছেন? আপনি কি খোলা জায়গায় বাসুর করবেন নাকি? এসব খুলেন কইতেছি। কি কইতেছো তুমি? শোনো, তোমার আমার বিয়ার প্রথম রাত আজকে, হয়তো একটা অঘটন ঘটছে, তাতে কি হয়েছে? তাই বলি কি আমাদের সকালে মাটি দিয়ে দিব? আর একটা জিনিস দেখো, কি সুন্দর পরিবেশ, এরকম সৌভাগ্য কয়েছে না? বিয়ার পর আপনার মাথাটা সত্যি সত্যি পাগল হয়ে গেছে। আর কেউ যদি দেখে আমরা খোলা আকাশের নিচে বাসর ঘর করতেছি, মানুষ পাগল কইব। হ্যাঁ, তোমার দিকে এই যে ফকিন্নি, দাঁড়া। কি হইলো চাচি? আপনি আমার হাত থেকে বন্দনা কেড়ে নিলেন কেন? বদনা কেন নিছি সেটা বুঝোস না? আমার বাড়ির টয়লেটে তোরা যাবি কেন? এটা আপনি কোনো কথা কইলেন চাচি? এই বাড়িতে তো একটাই বাথরুম, এই বাথরুমে না গেলে আমি কই যাবো? তুই কই যাবি সেটা তো আমার জানার বিষয় না। তোর জামাই তো আমগুলো পর করে দিছে, আর পর মানুষেরা আমার টয়লেটে যাইতে পারবো না। আমরা আপনার পর হইতে যাবো কেন? আর তাছাড়া সেলিম তো আপনাকে নিজের ভাতিজা। তোর জামাই যদি আমগুলো আপনি মনে করতো, তাহলে তোর শাসার নামে ভরা মজলি সে বিচার দিতে পারতো না, আবার ভিটা বাড়ির ভাগও চায়। আর তুই ওর বউ হয়ে আসছিস আমার টয়লেট ব্যবহার করতে। হ্যাঁ, তোমার জামাইরা গিয়ে কও তোমার জন্য একটা নতুন টয়লেট বানা দিতে। কি ব্যাপার? তুমি টয়লেটে না যায় এনে দাঁড়ায় আছো কেন? আমি টয়লেটে যাইতেছিলাম, মাঝখান দিয়া চাচি আমার হাত থেকে বদনা নিয়ে নিছে। কি চাচি, আমার বউ কি কইতাছে এগুলা? আপনি ওর হাত থেকে বদনা কেড়ে নিছেন? আমার বউ কি এই বাড়ির ওয়াশরুমে যাইতে পারবো না? এই, তুই কি আমারে প্রশ্ন করতেছস? তোর কোনো প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য না, বুঝছস? তোর শাসা দয়া করে তোরা আমার বাড়ির এক অংশে থাকতে দিছে, এই জন্য কি তোরা জামাই বউ মিল্লা আমার সব জিনিস ব্যবহার করবি নাকি? হ্যাঁ, তোর বোর যদি টয়লেট চাপে তাইলে যা জঙ্গলে নিয়ে যা, তাহলে নতুন টয়লেট বানা দে। আমার কোনো জিনিসে হাত দিবি না কইলাম, কথাটা যেন মনে থাকে। আচ্ছা, তুমি কিছু মনে করো না, চাচি আসলে রাইগা আছে তো, এই জন্য তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে। চলো, আমি তোমার একটা ব্যবস্থা করতেছি, আসো। কি ব্যাপার সেলিম,
তোমার সব সমস্যার সমাধান করে দিলাম, তারপরও তুমি আবার আমার কাছে আসলে নতুন করে কোনো সমস্যা হলো? চাচা, আপনাদের বিচার অনুযায়ী আমার চাচা তো বাড়িতে আমাদের ঠিকই উঠাইছে, কিন্তু সে তো আমাদের উপরে খুব অত্যাচার করতেছে। আমাদের টয়লেট, গোসলখানা কোনো কিছুই ব্যবহার করতে দেয় না। আপনারা তো জানেন আমি নতুন বিয়ে করছি, আমার বউটা নিয়ে ওই রান্নাঘরের চিপায় থাকতে আমাদের খুব কষ্ট হইতেছে। আপনারা যদি আমার চাচার সাথে কথা বলে একটা ব্যবস্থা করে দিতেন আমার খুবই উপকার হইতো। সেলিম মিয়া, তুমি তোমার চাচাকে খুব ভালো করে চেনো। উনি আসলে এক কথার মানুষ, তাই ওনার সাথে এ বিষয়ে কথা বলে কোনো লাভ নেই। তার চেয়ে বরং তুমি এক কাজ করতে পারো, তুমি কিছুদিন অপেক্ষা করো, তারপর না হয় আলাদা করে তুমি তোমার জিনিসপত্র বানিয়ে নিলে, মানে কোনো রকম কয়টা দিন মানিয়ে চলা, এই আর কি। আমি সবই বুঝতেছি চেয়ারম্যান চাচা, আপনি যা বলতেছেন ঠিক আছে, কিন্তু আমার তো সামান্য পাওনা, আমার সামান্য একটু জমি, সেটা সে আমরা দিতেছে না। আর আমি তারে খুব ভালো করে চিনি, সে আমার কোনোদিনও কোনো কিছু দিব না। এখন আপনারা যদি সবাই একটু জোর দিয়া কোন, তাইলে মনে হয় সে আমার একটু তাড়াতাড়ি লিখা দিবে। তোমাদের বাড়ির বিষয়ে তোমার চাচার সাথে বারবার আমি কথা বলতে পারবো না। তোমার চাচা তোমাকে থাকার জন্য যতটুকু জায়গা দিয়েছে ততটুকুর মধ্যে যদি থাকতে হয় থাকো, আর যদি কোনো বড় ধরনের ঝামেলা করতে চাও তাহলে একজন উকিলের শরণাপন্ন হও। আইন আদালত ছাড়া তোমার এই সমস্যার সমাধান কোনোভাবে সম্ভব না। তাহলে চেয়ারম্যান চাচা আমি উকিলের কাছেই যাব। আমার আর এভাবে জীবনযাপন করতে ভালো লাগতেছে না, আমার পাওনাটুকু খুশি দিতেছে না। আপনারা শুধু আমার একটু সাহায্য করেন, আমার পাশে থাকেন। ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝো সেটাই করো, তবে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমাকে তোমার এই সমস্যার মধ্যে যেভাবে চাও আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। জানো তো, তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। তিনি যদি আজ জীবিত থাকতেন তাহলে তোমার আজ এত কষ্ট হতো না। দেখো কি করতে পারো। ঠিক আছে চাচা, আমি তাইলে আজকে আসি, দোয়া করেন আমার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমনি তো কোনো কিছু থেকেই কোনো কিছু হইতেছে না, কোনো লাভ হইতেছে না। এলাকাবাসীরাও তো আপনার চাচার বই কিছু কইতেও আছে না, কিছু করতেও আছে না। আমিও কিছুই বুঝতেছি না, চেষ্টা তো আর কম করতেছি না, কিন্তু কোনো কিছুই হইতেছে না। আমার মনে হয় না এমনি কোনো লাভ হইব। তার থেকে বরং আমরা আপনার চাচার কাছে যাই, যাই হের কাছে মাপ চাই, তাহলে সব ঝামেলা মিটে যাবে। তুমি এটা কি কইলা? এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি তার কাছে মাপ চাইতে কম আমারে? আর তোমার কাছে কি মনে হয় চাচার কাছে মাপ চাইলি সে আমার মাপ করে দিব? জীবনও না, তারা আমি খুব ভালো করে চিনি, গাড়ির রক সব কটা তারা। হ্যাঁ, উল্টা কি করবো জানো? আমার উপরে প্রতিশোধ। এখন আপনি যদি একাই প্রশ্ন করেন, একাই উত্তর দেন, একলা একলাই সব সিদ্ধান্ত নেন, তাহলে তো আর হইব না। আমরা চাচার কাছে যাই, যাহের কাছে মাপ চাই, হ্যাঁ যদি মাপ না করে আমরা চলে আসবো। আমার আর এমনি ভালো লাগতেছে না, প্রতিদিন পাশের বাড়িতে যে গোসল করা, এগো বাথরুম ব্যবহার করা, আমার একদমই ভালো লাগতেছে না। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় তুমি মানুষের বাসায় যাও, ওইগুলা দিয়ে কি আমার খুব ভালো লাগে? আমার কষ্ট হয় না? আমার অনেক কষ্ট হয়। আমি তো কইতেছি কালকের মধ্যে দেখো আমি কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই করবো, আর ব্যবস্থা করার পর এই বাড়িতে একটা গোসলখানা আর একটা টয়লেট তোমাকে বানাই দেবো। কতদিন ধরে এই ব্যবস্থা করার চেষ্টা করতেছেন, কোনো কিছু থেকে কোনো কিছু হইতেছে না। আর তুমি এমনি কইতেছো কেন? আমি কি কষ্ট কম করতেছি কও কোনো দিক দিয়া? শোনো, আমি তোমার কথা দিতেছি, কালকের মধ্যে দেখো কোনো না কোনো একটা ব্যবস্থা আমি ঠিকই করবো। এত কষ্ট করে কি লাভ? তার থেকে তো বরং আপনি চাচার কাছে যে মাপ চাইলে সব ঝামেলা মিটতে যায়। জীবনও না, যদি আমার আরো অনেক কষ্ট করা লাগে তাও আমি করতে রাজি আছি, কিন্তু আমি তার কাছে মাফটা চাইতে পারবো না। তা যাবেন কেন? ঘাড়ের রক্ত সবগুলা তেরা। আমার কথা তো শুনবেন না, শোনার দরকারও নেই। আপনার আমি কালকের দিন পর্যন্ত সময় দিতেছি, কালকের মধ্যে যদি কোনো ব্যবস্থা না করতে পারেন
আপনার কিন্তু আমার সাথে চাচার কাছে যে মাপ চাওয়ান লাগবো, কথাটা মনে রাখেন। ঠিক আছে, শুয়ে পড়ো। এই দোস্ত দোস্ত কি আমার ডাকলি কিছু করবি নাকি? দোস্ত, আমি তোর বাড়িতে যাইতেছিলাম, তোর কাছেই আইছি একটা জরুরি দরকারে। দোস্ত, আমার একটা সাহায্য লাগতো। জরুরি দরকার, আমার কাছে যাইতেছিস, কি সাহায্য লাগবে কত? দোস্ত, তুই তো জানোস নতুন বিয়া করছি, আর বিয়া করার পর চাচাও বাড়িতে বের করে দিছে, হাতে একদমই টাকা পয়সা নাই। আর এই মুহূর্তে আমার একটা কামের খুবই দরকার, তুই আমার একটা কামের ব্যবস্থা করে দিস না, খুব উপকার হইব। দোস্ত, এই মুহূর্তে তোর যে কামের দরকার এটা আমি খুব ভালো করে জানি। তাছাড়া তুই তো জানোস তোর যে চাষার জমিটা নিয়ে আমি চাষাবাদ করি। এখন আমি যদি তোর কামে নেই, ওই জমিতে যদি তুই চাষাবাদ করিস, তাহলে তোর চাষা যদি জানতে পারে, আমার তো ওই জমি তো আর আমার চাষাবাদ করতে দিব না, আমার তো ওই জমি থেকে তাড়াই দিব। না না দোস্ত, তুই এটা কি কইতেছিস? আমারে কামে নিলে তোর জমি কায়রা নিব, আর ওইটা আমি ওইটা দিব? ক, আমার জন্য তোর কোনো ক্ষতি হোক এটা আমি কোনোদিনও চাই না। যাক, অন্যদিকে যাই, দেখি একটা কামের ব্যবস্থা করতে পারি কিনা। তুই শুধু আমার জন্য একটু দোয়া করিস। দোস্ত, আসলে আমি তোর লেগে কিছু না কিছু করতে চাই, কিন্তু আমার না কিছু করার নেই, আমার হাত পা বাঁধা। তুই কিছু মনে করিস না? না না দোস্ত, আমি বুঝতে পারছি, তুই এটা নিয়ে চিন্তা করিস না, কষ্টও পাইস না। আসলে কপালটাই খারাপ, বুঝছস? জন্মের পর বাপ মা হারাইছি, এতিম হয়েছি। যাক, ওইসব কথা কয়ে আর কি লাভ। তুই আমার জন্য একটু দোয়া করিস, দেখি আমি একটা কামের ব্যবস্থা করতে পারি কিনা। গেলাম রে দোস্ত। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আমার সামনের মুখটা কালো হয়ে আছে কেন? হ্যাঁ, বুঝছি, তোমার অনেক ক্ষুধা লাগছে তাই না? দেখো, তোমার জন্য আমি কি নিয়ে আইছি, খাইলেই তোমার মন ভালো হয়ে যাবো। কলা আনছি, রুটি আনছি, নাও খেলো। কি এমন নিয়ে আসছেন যেটা জন্য এত লাফালাফি করতেছেন? আনছেন তো সে কলা আর এটা কোনো কথা কিনা? হ্যাঁ, কলা রুটি কি খারাপ জিনিস? কলা রুটি হলো শক্তিশালী খাবার, আর আজকে কষ্ট করে খায় নাও, কালকে দেখো একটা ব্যবস্থা আমি করতে পারবো, কালকে রান্না করার ব্যবস্থা করবো। এই ব্যবস্থা করার কথা তো আপনি কতদিন থেকে পেতেছেন? চাকরি বাকরির কোনো ব্যবস্থা করতে পারছেন? না গো, কোনো কাজের ব্যবস্থা করতে পারি নাই, তাই কালকের মধ্যে দেখো কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আমার বোঝা হয়ে গেছে, আপনি কোনোদিনও কোনো কাজের ব্যবস্থা করতে পারবেন না। কালকে রাতে আপনারে বারবার করে কইলাম, চলে চাচা চাচির কাছে যায় মাপ চাইবেন। আপনি আমারে কি করে বুঝ দিলেন? আপনি আমারে কইলেন তুমি চিন্তা করো না, আমি ঠিকই কোনো না কোনো কাজের ব্যবস্থা করে ফেলবো। কিন্তু এখন দেখেন কোনো কামেরই ব্যবস্থা করতে পারেননি। কাজের ব্যবস্থা করতে পারি নাই তাতে কি হয়েছে? শোনো, কালকে চাচার কাছে যাবো, আমার যে ভাগের সম্পত্তি আছে ওইটা নিব, তারপর ওইটা দিয়া কোনো কিছু একটা শুরু করবো। কি শুরু করছেন? খালি জমি 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 পাইবেন তো ওই অল্পখানি জমি, ওই জমিতে আমারে নিয়ে থাকবেন নাকি কোনো কিছু করবেন? তার থেকে ভালো আপনারে কইলাম চাচার কাছে যে মাপ চান, আপনি তো সেটা করলেন না। আপনি যদি আমার কথা শুই না চাচার কাছে মাপ না চান আর কোনো কামের ব্যবস্থা করতে না পারেন, তাহলে কইলাম আমি মানুষের বাড়িতে কাম নিয়ে। বউ, তুমি এটা কি কইলা? আমি বাইসা থাকতে তুমি মানুষের বাড়িতে কাম করবা আর ওটা আমি মাইনা নিমু? তুমি কোনো চিন্তা করো না, দেখো আমি কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই করে নিব। আপনি কি ব্যবস্থা করবেন এটা আমার বোঝা হয়ে গেছে, আর খালি ব্যবস্থা করতে থাকলে তো শুকনা পেট চলবো না। আমি কই কি, কালকে চাচা চাচির কাছে যায় হ্যাগো কাছে মাপ চাইবেন, দরকার পড়লে হ্যাগো পা ধরে বসে থাকবেন। তোমার কাছে কি মনে হয় চাচা আমারে মাফ করে দিব? শোনো, আমি ওনাদের খুব ভালো করে চিনি, ওরা কোনোদিনও আমারে মাফ করবো না, আর যদিও করে তোমারে ওই বাড়ির চাকরানি বানায় রাখবো, প্রতিনিয়ত তোমারে খাটাইবো, অত্যাচার করবো, আর আমি ওইগুলো মাইনে নিতে পারবো না। চাকরানি বানায় রাখলে বানায় রাখবো, আর এখানে চাকরানি বানানোর কি আছে? এটা কি আমার বাড়ি না, আমার সংসার না? নিজের সংসারে কাম করলে কি কেউ চাকরানি হয়ে যায়? আমার এটাতে কোনো সমস্যা নেই।
আপনার আমি যেটা কই আপনি আমার কথা শুনেন, চাচা চাচির কাছে যাই আপনি মাপ চেয়ে নেন আর ঝামেলা শেষ করেন। আমার আর ভালো লাগতেছে না। হ্যাঁ বুঝছি, তোমার যাই কই না কেন তুমি বুঝবা না। ঠিক আছে, তুমি যখন অত করে কইতেছো তাহলে আমি যাবো, আমি যাই তাদের কাছে মাপ চাবো। এই কথাটা যদি আপনি আগে বুঝতেন তাহলে কি আমার ঘরে এই কয়দিন কষ্ট করা লাগতো। যাই হোক, যা আবার ভালোই হয়েছে, এখন থেকে আমাকে আর কষ্ট করা লাগতো না। হ্যাঁ, সব কিছু ঠিক হয়ে গেলে তো ভালোই, আমিও চাই সব কিছু ঠিক হয়ে যাক। আচ্ছা এই নাও, কলা নাও আর রুটি নাও। আপনিও নেন। হ্যাঁ খাইতেছি। নাও। চাচা, আপনার লগে আমার কিছু কথা ছিল। আমার লগে তোর আবার কিসের কথা? ভাগের ভাগটা একদম বেঈমানের মতো করে সব বুঝা নিছস। এখন নতুন কইরা কোনো কিছু দাবি দাওয়া করিস না, কিছু চাস না আমার কাছে। তোমার চাচায় নেহাতি ভালো মানুষ দেখে তোম করে এই বাড়ির কোনাটার মধ্যে থাকতে দিছে। অন্য কোনো চাচাই হলে না উষ্টাটা দিয়া তোমার করে এতদিনে বাড়ি থেকে বাইর করে দিত। এখন আবার কি চাইতে আসছো তুমি? হ্যাঁ, এখন কি আমার ঘরে এই বাড়ি থেকে বাইর করে দিয়া বাড়িটা দখল করে নিবা নাকি? না চাচা চাচি, আমরা কিছু চাইতে আসি নাই। সম্পত্তির ভাগ চাওয়াটা ওর নিহাতি ভুল হয়েছে, ও নিজের ভুল বুঝতে পারছে। আপনার কাছে তাই তো ক্ষমা চাইতে আসছে, আপনার ওরে ক্ষমা করে দেন। হয় যদি আর ভুল বুঝতে পারে সেটা ওর নিজের মুখে বলুক। এরপর থেকে তো আঙ্গুরে একদম পর করে দিছে, আমরা এখন কেউ না। নিজের ভাগটা যে বুঝতে শিখছে, ওর বাপ মরার পর থেকে ওরে আমি মানুষ করছি, সব কিছু এক নিমিষে ভুলা গেছে। নেমো হারাম। চাচা, আপনি কি কইতেছেন এগুলা? আমি কোনো কিছুই ভুলি নাই। আপনারা আমার ছোটবেলা থেকে বড় করছেন, লালন পালন করে। সেদিনের আগের মাথায় আপনাদের আমি অনেক অপমান করছি, দুইটা কথা কইয়া ফেলছি। আপনারা সেগুলো বুইলা যায় আমার মাফ করে দেন। আপনার ঘরে আমি সবসময় আমার বাপ মাই মনে করছি। আপনাদের সারা থাকতে আমার অনেক কষ্ট হইতেছে, তাই তো আপনাদের কাছে ফিরে আসছি। সব কিছু বুইলা যায় আমার মাফ করে দেন। তুই যখন তোর ভুল বুঝতে পারছস তাতে আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। কিন্তু এই যে লোকজনের সামনে আমারে অপমান করছস, আমারে নিয়া বিচার বসাইছস, এইটা তো আমি জীবনে কোনোদিনও ভুলবো না। এই তোরে আমি ক্ষমা করবো না, যা যা যা। চাচা, ও আসলে যা করছে সব রাগের মাথায় করছে। এখন যদি আপনারা দুইজন আমাকে দূরে সরাই দেন তাহলে আমরা কই যাবো কোন? আর সমস্যাটা তো আমার কারণে হয়েছে। আমি আপনাকে দুজনের কথা দিতেছি, আর কোনোদিনও আমার জন্য আপনাদের লগে বেয়াদবি করবো না। আপনারা দুজন আমাকে মাফ করে দেন। শুনেন না, এই সুযোগ সারা করেন না। এমনিতে তো ঘরের মধ্যে কাজের লোক লাগবই, ওগো দুইজন যে বাড়ির কাছে লাগাই। এই ঠিক আছে ঠিক আছে, তোর চাষিও চাইতেছে না যে তোরা আর কষ্ট কর, তোরা থাক এই বাড়িতেই থাক। তুই তো আমার ভাতিজা, রক্তের সম্পর্ক, হাজার হইলে তো তোরে আমি ফালাইয়া দিতে পারবো না। তুই আগে যেইভাবে ছিলি বাড়ির বলা সেইভাবেই থাকি। কিন্তু ভাতিজা, একটা কথা আছে, ছোট্ট একটা শর্ত। শর্ত? কিসের শর্ত? এই বাড়িতে থাকতে হইলে আবার শর্ত মানতে হইব? আচ্ছা ঠিক আছে, কোন কি শর্ত? তোর যে তোর চাষির তো বয়স হয়েছে, আগের মতো আর কাজ কাম করতে পারে না। আর ওই যে কাজের মহিলা এসে যে কাজ কাম করে তোর চাষির পছন্দ না, ওটা আমারও পছন্দ না। এখন এই বাড়ির যত কাজ কাম আছে সব কিন্তু তোর বোর করা লাগবে। আর তুই হাট বাজার করবি, জমি জায়গা দেখবি, মানে দরজে তুই আগে যেইভাবে ছিলি সেইভাবে থাকবি, বাড়ির বলার মতো তুই কাম করবি। কি ভাবি যা, সমস্যা নাই তো? না চাচা, এটাতে আর কি সমস্যা থাকবে? কোনো সমস্যা নেই। তাছাড়া আমি তো এবারের বউ, বাড়ির বউ থাকতে চাষের কেন কোনো কাজ করা লাগবো? আর এটা তো আমার সংসার, আমার সংসারের কাজ আমি না করলে কে করব? আমি সব কাজ সুন্দর মতো করে রাখবো, চাষি কোনো সমস্যা হবো না। আর ও বাইরের দিকটা দেখাশোনা করবো, আপনারা কোনো চিন্তা করেন না, আপনাকে সবটা আমরা আছি। তাইলে তো হয়ে গেছে। বাড়ির বউ যখন রাজি হয়েছে, সেলিম আর কি কইব? শুনো, তোমরা দুইজনে বাড়ির কাজে লেগে যাও। বাড়িটা তোর কম বড় না, অনেক কাম কাজ আছে। হ্যাঁ, আর শুনো, তোমরা দুইজনে কিন্তু কাজে একদম ফাঁকি দিবা না কইলাম। না না চাচি, আপনি কোনো চিন্তা করেন না, আমি মনোযোগ দিয়া
সব কাজ করবো, আপনি টেনশন ফ্রি থাকেন। তুমি চুপ করো তো, কি টেনশন ফ্রি থাকেন? চাচা, আমি আপনার এই শর্তে রাজি না। আপনি আমারে যা করতে কইবেন আমি করবো, আমি বাড়ির সব কাজ করবো দরকার পড়লে, কিন্তু আমার বউরে দিয়া অত কাজ করাইলে আমি এটা মাইনা নিব না। বাড়িটা অনেক বড় চাচা, ও একলা এত কাজ কেমনে করবো? এতক্ষণ ধরে কি কথা কইলাম আমরা? এই চলো চলো ঘর চলো ঘর। চাচা ও বুঝে নাই, ওর কথা পাত্তা দিয়েন না, আমি সব কাজ করতে পারবো। আপনি ও বাইরের দিকটা দেখেন, ওনার পেছনে আমার চাচা কাজে লেগে পড়। আরে আমার একটু কথাটা কইতে দিবা? বুদ্ধি তো তোমার ভালোই আছে, সুযোগটারে কাজে লাগাইলা। ঠিক আছে ভাতিজা, তুমি আমার নামে বিচার বসাইছো না, এমন মজাতে হামু তোমারে, এমন টাইট দিমু এইবার, দেখবা আমার খেলাটা তুমি দেখবা। আপনার লগে থাইকা এইটুকু বুদ্ধি যদি না শিখি তাহলে কেমনে হইব কোন? দেখেন আপনি আর বউডারে দিয়া আমি এমন কাজ করামো, তখন বুঝবো না মজা। কত দানে কত চাল একেবারে বুঝাইয়া দিব। যাও যাও করে যাও করে যাও করে যাও। যাই আপনিও আসেন। কি করতেছে? এই তোমার সমস্যাটা কি মানে কত? চাচা যখন তোমার শর্তগুলোর কথা কইতেছিল তুমি এমন করতেছিলা কেন? চাচা তো খারাপ কিছু কয়নি। এমন কেন করতেছি সেটা তুমি কোনোদিনও বুঝবে না। তুমি তো আমরা টাইনা নিয়ে আসলা, আমার চাচার সাথে আরো অনেকগুলো কথা ছিল, সেই কথাগুলো কইতে দিল না। আমি বুঝতে পারছিলাম তুমি আবার নতুন করে কিছু কইবা, নতুন করে কিছু কইতে গেলে নতুন করে একটা ঝামেলা সৃষ্টি হইতো, এর লেগেই তো তোমার টাইনা নিয়েছি। আচ্ছা চাচা কি কইছে তুমি শোনো নাই? তোমারে এই পুরা বাড়ির কাজ করতে কইছে, তাও আমার একা। এটা সম্ভব? এই বাড়িতে কত কাজ তুমি জানো? এই বাড়িতে দুইটা মহিলা ছিল, কাজের মহিলা। এই চাচি ইচ্ছা করে ওদের জাটাই করে দিব, তারপর তোমারে দিয়া পুরা বাড়ির কাজ করাইবো একলা একলা। আরে বোকা, আমি তো এই বাড়ির বউ, আর বউ কাজ করব না তো কে কাজ করব? বউ থাকতে আবার কাজের মহিলার কি দরকার? আর তাছাড়া এই বাড়িতে আর কি এমন কাজ, এই কাজ আমি করতে পারবো, তোমার টেনশন করার দরকার নেই। চাচা সবে মাত্র মাইনে নিচ্ছে সব কিছু, চাচার লগে ঝামেলা করো না। হ্যাঁ তুমি বুঝতেছো না, তুমি একলা একলা এত কাজ করবা এটা আমি নিতে পারবো না, আমার অনেক কষ্ট হইবে। তাছাড়া জমি জমা বাজার সদাই যা আছে সব কিছু তো আমি একাই করবো, তুমি খালি রান্নাটা করবা। তুমি না সব সময় এক লাইন বেশি বুঝো, আমার কোনো কষ্ট হইব না। তাছাড়া ছোট কাল থেকে তো আমি মামা মামির লগে বড় হইছি, এই বাড়িতে তো সব কাজ আমি একাই করতাম, আর এটা আমার নিজের সংসার, নিজের সংসার কাজ আমি নিজে করবো না? তোমার যা ভালো লাগে তাই করো, আমার আর কিছু কম। আরে কই যাও, আমার কথাটা শোনো তো। আমার একটা কথা যদি শুনতো, এই পাগলে নিয়ে যে আমি কি করি, পারে শুধু আমার সাথে রাগ দেখাইতে, এখন পর্যন্ত একটা কাজের ব্যবস্থা করতে পারলো না। আর আমার কথাটা তো শুনে যাও। আমার এত দামি শাড়িটা তুই ছিঁড়ে ফেলছিস? না না চাচি, বিশ্বাস করেন আমার কথা, আমি ইচ্ছা করে শাড়িটা ছিঁড়ি নাই। ইচ্ছা করে ছিঁড়ি নেই মানে? তুই ইচ্ছা করে আমার শাড়িটা ছিঁড়ছস? তোর এই বাড়ির সমস্ত কাজ করতে বসে দেখে তুই টাকায় আমার শাড়িটা ছিঁড়ে ফেলছস? হ্যাঁ, তোর চাচাই আমার লেগে কত শখ কইরা শহর থেকে শাড়িটা আনছিল, আর তুই কিনা শাড়িটা ছিঁড়ে ফেললি? ওই তুমি কই দেখো আমার কি সর্বনাশটা হয়ে গেল। কি হইছে? কি কি সর্বনাশ হইছে? তুমি চিল্লাইতেছো কেন? দেখো সেলিমের বউ কি করছে, চিল্লাচিল্লি করবো না মানে আমার কি সর্বনাশটা করছে। আবার সিরা সে অস্বীকার করতেছে সে নাকি এটা সিরে নাই। তুমি তার এমন একটা শাস্তি দাও যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করতে তার বুক কাঁপে। চাচা বিশ্বাস করেন, আমি এই শাড়ি ছিঁড়ি নাই। শাড়িটা কেমনে ছিঁড়বো আমি কইতে পারবো না, তবে সিলিং বন্ধ থেকে আর পরে আমি যেমনে পারি আমি চাচি শাড়িটা জোগাড় করে দিব। চাচির আপনি শান্ত হইতে কোন। কেমনে জোগাড় করবি? সেলিম এই শাড়ি কিনে আনবো? তোর স্বামীর তো স্যারা নাও ইনকাম নাই, তোরে আর তোর স্বামীরে বিক্রি করলে তো এই শাড়ির দাম হইব না। আর ওই বকিনি হয় তুই শাড়ি কিনে আনবি তো জামাই শাড়ি কিনে আনবো, ওই শাড়ি আমি পরবো না? ভবিষ্যতে যদি আর এই ধরনের কোনো কাজ করছিস দেখবি তোর আমি লাস্তিটা মাইরা এই বাড়ির থেকে বাইর করে দিব। শয়তান সেমরি কোনারে আমার কত সুন্দর শাড়িটা কিনে লাগছে।
সেলিম আইলে ওর কাছ থেকে টাকাগুলো বুঝা নিও, বাজারে যাইতেছি আমি। কিরে আইসা পড়ছস? আয়, বেচা কিনা কেমন করলি? শুনলাম এইবার নাকি ধানে দাম খুব ভালো উঠছে। কই না তো চাচা, এবার তো ধানের দাম সবচাইতে কম। সবচাইতে কম মানে? তোর কি মনে হয় যে আমি খোঁজ খবর কিছু রাখি না নাকি? আর আমার জমিতে এবার এত ভালো ফলন হলো, আর তুই কস যে ধানের দাম কম? চাচা আমি সত্যি কথা বলতেছি। দে টাকাগুলো দে, আর হিসাব দে, কয় মন ধান কত বেচলি। সব হিসাব আছে না? এটা তুই কি করছস? হ্যাঁ, এটা তুই কি করছস? আপনি এটা কি করলেন? আপনি হুট করে আমার গায়ে হাত তুললেন কেন? এই, তোর গায়ে হাত তোলার জন্য কি পারমিশন লাগবো? তোর আমি খাওয়াইতেছি, পড়াইতেছি, আর তুই আমার লগে চুট্টামি করস? তুই হিসাবের খাতায় গোজামিল করছস, তুই তো টাকা চুরি করছস। কি? সি চাচা, আপনি আমার চুর কইলেন? আমি আমি কেন আপনার টাকা চুরি করতে যাব? কেন চুরি করতে যাব বুঝোস না? নাটক, আমার লগে নাটক করস। নতুন নতুন বিয়ে করছস, চুরির টাকা দিয়া বউরে শাড়ি কিনা দিবি, গহনা বানাই দিবি, তাই না? মুখ সামলায় কথা কইেন। আমি আমার বউরে চুরির টাকা দিয়ে গয়না বানাই দিব কেন? হ্যাঁ, দরকার পড়লে আমি কামাই কইরা সেই টাকা দিয়ে আমি জামা কাপড় কিনা দিব, গয়না বানাই দিব। আপনার চুরির টাকা লাগবে কেন? আমি মুখ সামলায় কথা কমু? হ্যাঁ, দুনিয়ার সব চোর নিজের নির্দোষ প্রমাণ করে, কয় যে আমি চোর না। এই টাকা বের কর, টাকা কই রাখছস? বাকি টাকা বের কর। কয় মন ধান বিক্রি করছস? খাতায় লেখা আছে 50 মন ধান বিক্রি করছস। ধানের দাম যাইতেছে এখন 1000 টাকা করে। আমি সব খোঁজ রাখছি, সব আমি জানি। আর তুই লেখা রাখছস 900 টাকা করে। আর 5000 টাকা কই? টাকা বাইর কর। কিন্তু সোজা আঙ্গুলে ঘি উঠতেছে না তো, আঙ্গুল আমার বাঁকা করা লাগবো না। টাকা বাইর কর, কিন্তু বাইর কর। চাচা, আপনি ভুল বুঝতাছেন। চাচা চাচা করস কেন? চাচা আই কি করতেছেন আপনি? কি করতেছি মানে বুঝোস না? এই বুঝোস না, বুঝোস না? তুই টাকা টাকা কই রাখছস? বাইর করবি না, তাই তো? তুই যে চুরি করছস সেটা কিন্তু আমি জানি, আর টাকা কেমনে বের করতে হয় সেইটা আমি খুব ভালো করে জানি। আজকে থেকে তোকে দুইজনের এই বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ, এটা আমি করে দিলাম। আমার চোখের সামনে থেকে যা, যা কইতেছি, আমার চোখের সামনে থেকে আরাম দাদা যা, যা। চোরের বাচ্চা চোর। চাচা, আমি সত্যি কোনো টাকা পয়সা চুরি করিনি। আমার কথা কস, যা। কিরে নওয়াজ দাদি, তুই এখানে বসে বসে ঘুমাইতেছস? আমার রান্না বান্না সব পুড়ে গেল। আল্লাহ রে আল্লাহ, আর একটু হইলে আমার বাড়ি গন্তর সব পুড়ে যাইতো। চাচি বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে কিছুই করিনি। কখন যে আমার চোখটা লাগাইছিল আমি টেরই পাইনি। সারা রাত দুই চোখের পাতা এক করতে পারিনি, তো এর জন্য আপনি চিন্তা করেন না, আমি আবার নতুন করে সব রান্না চড়াইতেছি। ওই ফকির নিজি, আবার নতুন করে সরাবি মানে? এই বাজার কি তোর বাপের বাড়ি থেকে আইছে যে তুই আবার নতুন করে সরাবি? হ্যাঁ, তুই রান্না বান্না পুরাইয়া এখন আবার আমার মুখে মুখে তর্ক করতেছস। তোর কত বড় সাহস! চাচি আমি ইচ্ছা করে কিচ্ছু করি নাই, মনের ভুল হয়ে গেছে চাচি। তুই ইচ্ছা করেই করছস। তোরে আমি পুরা বাড়ির কাজ করতে কইছি, এলিগা তুই জিদ দেখাইয়া এই কামটা করছস। কত বড় সাহস! রান্না বান্না পুরাইয়া আমার মুখে মুখে তর্ক করতেছস। চাচি আমি ইচ্ছা করে কিছুই করি নাই, মনের ভুলে কেমনে যে হয়ে গেছে। এই আগুন টাগুন লাগছে নাকি? দুয়ার গন্ধ, আর তুমি চিল্লাপাল্লা করতেছো কেন? চিল্লি করবো না মানে? দেখো আমার রান্না বান্না সবকিছু পুরাইয়া ফেলছে। ওরে তুমি এমন শাস্তি দিবা যাতে এরকম ভুল আর কোনোদিন না করে। হায় 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 হায়, তরকারিতে একদম পোড়া ফেলছে। এই সব দোষ তোমার। আমি জানতাম যে ফকিন্নিরা এরকমই করব, শুধু তোমার কথা মতো আমি ওপরে থাকতে দিছিলাম। আমি কি জানতাম নাকি যে এরকম ভুল আমি ইচ্ছা করে করতেছি? তুমি যেমনি হোক আজকে এটার বিচার করবাই করবা। বিচার কর্ম মানে কি?
এমন শাস্তি দিমু যে জীবনে আর কোনোদিন ওর হাত দিয়ে তরকারি পড়বো না। চাচা চাচি আমার কোনো শাস্তি দেন না, আমি ইচ্ছা করে কিছু করি নাই, মনের ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তোরে যদি আমি আজকে শাস্তি না দেই তাইলে তুই এই ভুল আবার করবি। তোর বেশি শাস্তি আমি দিব না, তুই যে হাত দিয়ে তরকারিটা পড়াইছিস না সেই হাতটা ধইরা আস্তে করে আমি চুলার মধ্যে দিব, আগুনে পুড়াই দিব। দে হাতটা দে। আপনি কোন সাহসে আমার বউয়ের গায়ে হাত তুলতে চাইছেন? আপনি যদি আমার বউয়ের গায়ে হাত তুলেন আমি ভুলে যাবো আপনি আমার চাচা। বুঝলা যাবো আপনি আমার চাচা, তাতে আমার কলাটা হইব। এই তোর বউ যে তরকারিটা পুড়াইছে আর একটু হইলে তো ঘরে আগুন লাগাই দিত, তোর বউরে কি কিছুই কম যাইবো না? একটু শাস্তি দেওয়া যাইবো না? আমি মানলাম যে ও তরকারি পুরা হয়েছে, তাই বলা আপনি ওর হাত পুরা দিতে চাইছেন? আপনি কি মানুষ? আপনি কি ভুলে গেছেন যে ও একটা মানুষ? এই তোর তো সাহস কম না, তুই তো চাচার মুখে মুখে তর্ক করতেছস। খুব বউ পাগল হইছ না? একটা বউ তোমার দোষ দেখো না, তোমার বউ যে রান্না বান্না সব পুরা সেটা দেখো নাই? হ্যাঁ এই তুই আজকে তোর বউরে নিয়া এবার থেকে বাইরে যাবি। আমার ওই দিনে বাইরে যাওয়া উচিত ছিল, আমি ছিলাম এতদিন শুধুমাত্র লিসির মুখের দিকে তাকায়া, নইলে আমি জীবনও আপনাদের বাড়িতে পড়ে থাকতাম না। আর যেদিন থেকে ছিলাম সেদিন থেকে আপনারা দুইজন মিল্লা আমারে এবং আমার বউরে যেই পরিমাণের অত্যাচার শুরু করছেন, কামলার মতো খাটাইছেন, সবকিছু মাইনা নিছি। কিন্তু আমি আজকে এই জিনিসটা জীবনও মাইনা নিব না যে আপনারা দুইজন মিল্লা আমার বউয়ের গায়ে হাত তুলবেন। আমার বোঝা উচিত ছিল আমি এতিম, আমার আপন বলতে কেউ নাই। থাকেন আপনারা আপনাদের সম্পত্তি নিয়ে, আপনাদের টাকা পয়সা নিয়ে আপনারা থাকেন, আপনাদের অহংকার নিয়ে আপনারা থাকেন। আপনাদের পোলা অনেক আগেই তো আপনাদের ফলায় চলে গেছে, আপনাদের রক্ত। আজকে আমিও আপনাদের সাইডে চলে গেলাম। এই তোরে কেডা কইছে যে আমগো পোলা আমগরে ছেড়ে চলে গেছে? আমগো পোলা ঢাকায় আছে, এক্ষুনি যদি আমরা ফোন দেই যে কোনো কাছে দৌড়াই চলে আইবো। এই তোর মতন ওইরকম সম্পর্কের ভাতিজা আমার দরকার নাই। তুই আবার কিসের ভাতিজা? হ্যাঁ, যদি এই যে ভাত ছিটাই না কাকের অভাব হইব না। তোরা যা তো এখান থেকে যা, তোরা গেলে আমরা বাঁচি। যা রে বাবা যা। আমরা চলে যেতেছি, কিন্তু একটা কথা মনে রাখেন, এই রক্তেরই প্রয়োজন পড়বো আপনার। আরে যা, রক্তের প্রয়োজন পড়বো তোরে, আমার ঘোড়ার ডিম প্রয়োজন পড়বো। বাসলাম, আপদ গেল রে। হুট করে কি থেকে যে কি হয়ে গেল। সত্যি মৃত্যু যে কখন আসে তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। চাচি আপনার ছেলের ফোন দেন, লাশ দাফন করতে হবে। করে দিতাছি। হ্যালো ও বিন্দু রে, তোর আব্বা তো আর বাচ্চা নাই। কালকে রাইতের থেকে তোরে আমি কতবার ফোন দিতাছি, তুই তো ফোনটা ধরতেছিস না। বাসরবান, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর আব্বার লাশ দাফন করা লাগবো। বিন্দু অনেক ব্যস্ত, ওর আব্বার লাশ দাফন করতে আসতে পারবো না। একদম ঠিক করছে, ইতিম হক মাইরা গেছে না, অন মইরা গেছে, ছেলে এত মাটিও ফেল না। বাপরে, তুই আমার দুজনে মাফ করে দেব। আমরা অনেক অন্যায় করছি, তোর চাচাই অনেক অন্যায় করছে তোর লগে। তুই আমার করে মাফ করে দে। ভাব, তোর চাচার লাশটা দাফন কইরা ফের তুই। না, আমি আমার চাচারে কোনোদিন মাফ করব না। উনি যখন দুনিয়াতে বাইসা ছিল আমার হক মাইরা খাইছে। আমার বাবার এত এত সম্পত্তি সে একলা একলা ভোগ করছে। যখন আমার অনেক বেশি প্রয়োজন আছিল তখনও আমার সাথে অন্যায় করছে।
একটুখানি অংশ চাইছিলাম, দেয় নাই। আবার দূর দূর করে বাড়ি থেকে বাইর করে দিছে। জোর কইরা নিজের একটু সম্পত্তি নিতে চাইছি, তখনও আমার ঠাঁই দেয় নাই। চাচি আপনি ভুলে গেছেন, আপনি নিজেও আমার পাশে এসে দাঁড়ান নাই। আমার চাচারে কুবুদ্ধি দিচ্ছেন, কুবুদ্ধি দিয়া আবার এই বাড়ি থেকে বাইর করা একটা পরিকল্পনা করছেন। দিনের পর দিন আপনারা মিল্লা আমার বউয়ের উপর অত্যাচার করছেন। আমি এতিম বললাম, আমার কোনো দিন আপনারা সন্তান হিসেবে মেনে নিতে পারেন নাই, কিন্তু আপনাদের কোনো দিন আমি চাচা চাচি ভাবি নাই। সারা জীবন আপনাদের আমি মা ভাবছি, বাবা ভাবছি। আমার বাবা মার স্থান আমি আপনাদের দিয়েছিলাম, কিন্তু আপনারা আমার প্রতিনিয়ত কষ্ট দিচ্ছেন। ওনারা কোনোদিন মাফ করুন না, কোনোদিন না। সেলিম, তোর চাচা বিরাট অন্যায় করছে, আমিও তোর লাগে অন্যায় করছি রে বাপ। তোর চাচাই সব সময় সম্পত্তি করছে, রক্তের সম্পর্কে কোনো দিন দাম দেয় নাই। তবুও তুই তো চাচারে মাফ করে দে বাপ। তুই আমার এত চাচারে মন থেকে মাফ করে দে। ও বৌমা, তুমি একটু সেলিম রে বুঝাও না, তোমরা ছাড়া তো আমার আর কেউ আপন রইল না। সেলিম রে একটু কম করে মাফ করে দিতে। সেলিম, তোমার চাচি যে এতদিন পরে বুঝতে পেরেছে রক্তের সম্পর্কই আসল সম্পর্ক, এটাই অনেক কিছু। তাই আমার অনুরোধ থাকবে, তুমি আর তোমার চাচার প্রতি রাগ করে থেকো না, তাকে দাফন করতে হবে। এসো, খাটিয়া তুলো, এসো। কি হইলো? আপনি এখনো খারাপ আছেন কেন? একটা মানুষ মরে গেছে, তারপরেও কি তার উপরে আপনি রাগ করে থাকবেন? চাচি যখন তার ভুলটা বুঝতে পারছে, আপনি চাচা চাচিকে মাফ করে দেন। আর চাচার আত্মা কিন্তু এনে কষ্ট পাইতেছে। চাচা আর আমার আত্মা কিন্তু একই রক্তের, এটা ভুলে যায় না। আপনি আর চাচা চাচির উপরে রাগ করে থাকেন না। জান, চাচার লাশটা দাফন করে দিয়েছেন। বাপরে, তোর চাচারে আর শাস্তি দিস না, আর কষ্ট দিস না। লাশটা নিয়ে দাফন কইরা। আমি আমার চাচার সাথে কি রাগ করে থাকতে পারি? আমি তো কোনোদিন ওনার চাচাই মনে করি নাই। আমি সবসময় ওনার বাবার স্থান দিছি, তার আমি বাবা ডাকছি।